সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত টেলিভিশনের সাপ্তাহিক নিয়মিত আয়োজন কৃষি অনুষ্ঠান প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড সুফলা বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে দেখে নেব আজকের অনুষ্ঠানের মূল প্রতিবেদনটি। বাংলাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি। এদেশের জনসংখ্যা বৃদ্ধির কারণে মাথাপিছু আবাদি জমির পরিমাণ দ্রুত হ্রাস পাচ্ছে। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে জমির ক্রয়মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ফলে এখন জমি ক্রয় করে নতুন পুকুর খনন করে মাছ চাষ করা প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য একেবারেই অসম্ভব। তাই স্বল্প জমিকে কিভাবে বহুমুখী ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ করছে এদেশের কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অ্যাকোয়াকালচার বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক এবং একই বিভাগে পিএইচডি ফেলো এএসএম কিবরিয়া সমন্বিত বহু খাদ্যস্তরীয় অ্যাকোয়াকালচার নিয়ে কাজ করছেন, যার ইংরেজি ইন্টিগ্রেটেড মাল্টিট্রফিক অ্যাকোয়াকালচার, সংক্ষেপে ইমটা। এটি জলজ প্রাণী ও উদ্ভিদের সমন্বিত এমন একটি চাষ পদ্ধতিকে বোঝায় যেখানে মৎস্য, শামুক জাতীয় প্রাণী ও জলজ উদ্ভিদকে একই সাথে চাষ করা হয়। ইমটার মূলনীতি হচ্ছে জলাশয়ে চাষকৃত মাছের জন্য সরবরাহকৃত খাবারের জৈব উপাদান, যেমন মাছের খাবারের অবশিষ্টাংশ, মাছের বিষ্ঠা ইত্যাদি শামুকের খাবার হিসেবে ব্যবহার এবং অজৈব উপাদান যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, ফসফেট ইত্যাদি চাষকৃত ভাসমান উদ্ভিদের সার হিসেবে ব্যবহার করে পুকুরের সার্বিক পরিবেশ স্বাভাবিক রেখে উৎপাদনশীলতা বাড়ানো। লবণাক্ত পানির পরিবেশে কয়েকটি দেশে ইমটার গবেষণা চললেও স্বাদু পানির পরিবেশে ইমটা বিষয়ক গবেষণা বাংলাদেশে এই প্রথম শুরু হয়েছে। আমাদের এই যে গবেষণা হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে ইন্টিগ্রেটেড মাল্টিট্রপিক অ্যাকোয়াকালচার। এখানে দুই ধরনের অর্গানিজম চাষ করা হয়। একটি হচ্ছে ফেড অ্যাকোয়াকালচার, অর্থাৎ যেসব অর্গানিজমকে প্রজাতিকে খাবার দেওয়া হয়, এবং আরেক ধরনের অর্গানিজম আছে, আরেক ধরনের প্রজাতি আছে যেগুলো পুকুরে উৎপাদিত বিভিন্ন ধরনের অর্গানিক এবং ইনঅর্গানিক ওয়েস্টকে ব্যবহার করবে। যেমন এখানে ফেড অ্যাকোয়াকালচার আমরা স্পেসিস হিসাবে দিচ্ছি কার্প এবং শিং, এবং এই কার্প এবং শিংকে আমরা খাদ্য দিচ্ছি। সেই খাদ্য থেকে খাদ্যের অবশিষ্টাংশ এবং যে পচনের ফলে যে জৈব পদার্থ তৈরি হচ্ছে সেগুলো শামুক চাষ করা হচ্ছে, সেই শামুক গ্রহণ করছে। আবার ইনঅর্গানিক ওয়েস্ট, যেগুলো ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট বা ওয়েস্ট, যেমন নাইট্রোজেন ঘটিত জৈব বর্জ্য পদার্থ, যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়াম, তারপর ফসফরাস, ফসফরাস, এগুলো ব্যবহার করছে উদ্ভিদ। এর ফলে পুকুরের পানির যে গুণাগুণ সেটা নষ্ট হচ্ছে না। আমরা দেখছি, মানে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিভ অ্যাকোয়াকালচার, যেমন পাঙ্গাস চাষ, কই মাছের চাষে প্রচুর পরিমাণে, মানে অত্যন্ত উচ্চ ঘনত্বে চাষ করা হচ্ছে। তার ফলে খাদ্য প্রচুর দেওয়া হচ্ছে এবং পানির গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে। সেটা আমাদের এখানে হচ্ছে না। আমরা পানির গুণাগুণ পরীক্ষা করে আমরা পেয়েছি যে পুকুরে কলমি শাক আছে, অর্থাৎ উদ্ভিদ আছে, সেগুলো এই যে ইনঅর্গানিক নিউট্রিয়েন্টগুলো অ্যামোনিয়াম, তারপর ফসফেট, ফসফরাস, সেগুলোকে গ্রহণ করছে। এর ফলে পানির গুণাগুণ নষ্ট হচ্ছে না, অতি ইউট্রোপিকেশন বা অতি উর্বরতা সমস্যা হচ্ছে না। এবং মাছের যে রোগ হয় সাধারণত অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে পানির গুণাগুণ নষ্ট হয়ে যাওয়া। আমরা দেখেছি যে পুকুরে যখন শিং মাছ চাষ করা হয় অনেক সময় পুকুরে পাওয়া যায় না। তার মধ্যে বিভিন্ন কারণে শিং মাছ কমে যায়, যেমন
শিং মাছের একটি স্বভাব হচ্ছে এটি বৃষ্টির সময় পাড় বেয়ে বাইরে চলে যায়, আরেকটি হচ্ছে যে মারা যায় রোগের কারণে। তো এখানে আমরা রোগের তেমন কোনো লক্ষণ পাইনি, এটা সম্ভবত পানির গুণাগুণ ঠিক থাকার কারণেই হয়তো মানে তাদের কোনো রোগ হয়নি। দর্শক, সময় হলো অনুষ্ঠানের প্রথম বিরতির, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিজ্ঞান বিরতির পর। এখন দেবো অনুষ্ঠানের বাকি অংশ। ইমটা পদ্ধতিতে স্বাদু পানির পুকুরে শতাংশ প্রতি ৮০টি রুই কাতলা জাতীয় মাছ মজুত করা হয়, যা অনেকটা প্রচলিত কার্প পলিকালচারের দ্বিগুণ ঘনত্ব সম্পন্ন। পুকুরের শতাংশ প্রতি ১ ঘনমিটারের একটি করে খাঁচা স্থাপন করা হয়, যাতে ১০০টি শিং মাছের পোনা মজুত করা যায়। সাধারণভাবে শিং মাছ চাষে শিং মাছের উধাও হওয়ার প্রবণতা থাকলেও এ খাঁচা পদ্ধতিতে শতকরা ৮০টি শিং মাছ পাওয়া যায়। একই পুকুরে শতাংশ প্রতি ১ বর্গমিটার জায়গাতে বাঁশের ফালি স্থাপন করে ছোট শামুক চাষ করা যায়। যা ধানের কুড়ার সাথে মিশিয়ে মেশিনের মাধ্যমে পিলেট খাবার তৈরি করে খাঁচার শিং মাছকে সরবরাহ করা যায়। এ পদ্ধতিতে একই পুকুরে শতাংশ প্রতি ১ বর্গমিটারের সমপরিমাণ জায়গাতে ভাসমান প্লাস্টিক ট্রের মাধ্যমে জলজ উদ্ভিদ হিসেবে কলমি শাকের চাষ করা যায়। সব মিলিয়ে হিসেব করে দেখা যায়, ইমটা পদ্ধতিতে ১% একটি পুকুরে একই সাথে কলমি শাক, রুই কাতলা জাতীয় মাছ ও খাঁচায় শিং মাছ চাষ করে এবং চাষকৃত গুঁড়া শামুক দিয়ে শিং মাছের খাবার তৈরি করে খাবার খরচ সাশ্রয়ের মাধ্যমে মোট ৬,৫০০ টাকা আয় করা সম্ভব। তাই বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধি ও কৃষি জমির পরিমাণ হ্রাসের প্রেক্ষাপটে ইমটা পদ্ধতি কৃষক পর্যায়ে সম্প্রসারণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। বর্তমানে যে পুকুরগুলি আছে বাড়ির আনাচে কানাচে, বিশেষ করে আপনার প্রান্তিক জনগোষ্ঠীর বা গরিবদের, সেই সমস্ত পুকুরের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য কিন্তু আমরা একটা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আপনার ইন্টিগ্রেটেড মাল্টিট্রফিক অ্যাকোয়াকালচার, বাংলায় যেটাকে আমরা বলছি এইভাবে যে সমন্বিত বহু খাদ্য স্তরীয় অ্যাকোয়াকালচার পদ্ধতি। তো এই পদ্ধতিতে আপনার কয়েকটা উপাদানকে একসাথে আমরা চাষ করছি। এক হচ্ছে যে পুকুরে যে সাধারণত প্রচলিত পদ্ধতিতে কার্প জাতীয় মাছের চাষ করা হতো, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল, সেগুলোও থাকছে পুকুরে। এবং ১% পুকুরের জন্য আমরা একটা খাঁচা স্থাপন করছি, যেটাকে ইংরেজিতে বলে কেস। এই খাঁচার ভিতরে আবার আমরা প্রতি ঘনমিটারের জন্য ১০০ করে শিং মাছ দিচ্ছি। এখন শিং মাছকে খাওয়াইতে গেলে অনেক আপনার খাবারের খরচ লাগে, সেই খাবারের খরচটাকে আপনার সাশ্রয় করার জন্য ওই পুকুরে আমরা আবার শামুকের চাষ করছি এবং এই শামুককে ব্যবহার করে আপনার চালের কুড়ার সাথে মিশিয়ে পিলেট মেশিনে পিলেট তৈরি করে আমরা শিং মাছকে খাওয়াচ্ছি। এবং এতে করে পুকুরে এক ধরনের আপনার জৈব এবং অজৈব উপাদানের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আপনার অজৈব উপাদান বলতে আপনার সেখানে কিছু আপনার গ্যাস, অ্যামোনিয়া, এই সমস্ত বিষয়গুলো তৈরি হচ্ছে। আর জৈব উপাদান বলতে সেখানে মাছের কিছু পায়খানা বা মলমূত্র, তারপরে খাদ্যের কিছু অবশিষ্ট কণা, সেগুলা থাকছে। এখন এই অজৈব উপাদানগুলি ব্যবহার করছে আপনার প্লান্ট, অর্থাৎ অ্যাকোয়াপনিক্স, সেটা আমরা ডেভেলপ করেছি।
আপনার বাজার থেকে প্লাস্টিকের এরকম ট্রেকে আপনার এরকম ফেলে দেওয়া পানির বোতল দিয়ে ভাসিয়ে সেখানে আমরা সবজি চাষ করছি, এবং সবজি চাষের জন্য ট্রেতে আমরা ওই পুকুর থেকে হালকা একটু কাদা নিয়ে কাদার উপরে আমরা সেই কলমিগুলো রোপণ করে দিচ্ছি। কলমিগুলো এরকম সবজি আকারে বৃদ্ধি পাচ্ছে, এবং এই কলমিগুলো আপনার সেই অজৈব যে উপাদান আছে, বিষাক্ত উপাদান, সেগুলি পানি থেকে শোষণ করে নিচ্ছে। এতে করে আমরা একই পুকুরে, চাষির একই পরিমাণ পুকুর হতে আগে যে পরিমাণ শুধু খালি মাছ উৎপাদন হতো, সেটার সাথে সাথে আপনার শিঙের একটা উৎপাদন, তারপরে কলমি বা সবজির উৎপাদন এবং শামুকের উৎপাদনের মাধ্যমে আমরা টোটাল একটা সুন্দর সিস্টেম বা পদ্ধতি আমরা ডেভেলপ করতে যাচ্ছি বলে মনে হচ্ছে, এবং চমৎকার রেজাল্ট পেয়েছি ইতিমধ্যে আমরা। এবং এখানে যদি আমরা ইকোনমিক অ্যানালাইসিস করি যে 1% পুকুর থেকে আমরা প্রায় এখানে 20 কেজির মতো মাছ পাবো, কার্প জাতীয় মাছ, রুই কাতলা মাছ, যেটার দাম হবে বাজার মূল্য প্রায় ধরেন 2000 টাকা। এবং আমরা যদি শিঙের খাঁচা থেকে 1 ঘনমিটার খাঁচা থেকে আমরা 100 পোনা থেকে যদি আমাদের 70টি পোনা বেঁচে থাকে, 70টি পোনা যদি 6 মাস পরে আমরা যদি 80 থেকে 90 গ্রাম করে ওজনের গ্রোথ পাই, তাহলে আমরা দেখি যে প্রায় 6 কেজির মতো শিং মাছের উৎপাদন হবে। শিং মাছ বর্তমান বাজারে স্বাদু পানির মাছের ভিতরে সবচেয়ে দামি মাছ, এবং বাজারে এর কেজি বর্তমানে আমাদের ময়মনসিংহের মতো এরকম লোকাল বাজারে প্রায় 700 টাকা। সেই হিসাবে প্রায় আমরা 5000 টাকা শিং মাছ পাবো একটা খাঁচা থেকে। এবং আপনার সাথে সাথে আমার যদি কিছু সবজি হয়, 4 থেকে 5 কেজি সবজি একটা সাইকেলে, অর্থাৎ একটা মাসে, 1 মাসের ভিতরে, সেক্ষেত্রে আমরা 5 থেকে 6 কেজি সবজির দাম প্রায় 150 টাকা। আর এভাবে যদি আমরা 6 মাস সবজি চাষ করি, প্রায় 700-800 টাকার আমরা সবজি পাবো সেখানে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে সব মিলিয়ে এরকম প্রান্তিক জনগোষ্ঠীর ছোটোখাটো পুকুরগুলিতে এরকম 4টা কম্পোনেন্টকে একসাথে করে চাষ করতে পারলে কিন্তু দেখা যায় পুকুরের স্বাভাবিক ফলনের চেয়ে আমরা 3 গুণ বেশি ফলন পাবো, পাশাপাশি 3 গুণ আর্থিক বেনিফিট পাবো বলে আমি মনে করি আর কি। দর্শক, সময় হলো আরেকটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের পরে দেখবো আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি চাষের সৌজন্য কৃষি পরামর্শ। থাই কই মাছের চাষ পদ্ধতি। থাই কই মাছ 2টি ধাপে চাষ করা যায়। 1. নার্সিং বা আতুর ব্যবস্থাপনা। 2. কালচার বা চাষ ব্যবস্থাপনা। মোট জলায়তনের 20% নার্সিং বা আতুর ব্যবস্থাপনার জন্য এবং 80% কালচার বা চাষ ব্যবস্থাপনার জন্য নির্ধারণ করা হয়। নার্সিং বা আতুর ব্যবস্থাপনা। পুকুরের আয়তন 10.50% এবং গভীরতা 2.5 থেকে 3 ফুট রাখতে হবে। পুকুর শুকিয়ে বা রোটেনন প্রয়োগের মাধ্যমে পুকুর মাছশূন্য করতে হবে। কাদার পরিমাণ বেশি হলে সরিয়ে ফেলতে হবে এবং পুকুরের চারদিকে খোলামেলা রাখতে হবে। পুকুরে পানি সরবরাহ ও নির্গমনের ব্যবস্থা রাখতে হবে। পুকুরের পাড়ের চতুর্দিকে নেট দিয়ে বেড়া দিয়ে সাপ বা ব্যাঙ প্রতিরোধ করতে হবে। পুকুরে পর্যাপ্ত জু প্লাঙ্কটন উৎপাদনের জন্য প্রতি শতাংশে 10 থেকে 30 কেজি গোবর প্রয়োগ করতে হবে। অতঃপর 10 থেকে 15 দিন পর নার্সারি পুকুরে পোনা মজুত করতে হবে। আটা অথবা ময়দা 200 থেকে 250 গ্রাম প্রয়োগ করলে 3 থেকে 4 দিনের মধ্যে জু প্লাঙ্কটন তৈরি হবে। গোবর দেওয়ার 2 থেকে 3 দিন পর প্রতি শতাংশে 500 গ্রাম হারে চুন প্রয়োগ করতে হবে। নার্সারি পুকুরে পরিমিত পরিমাণে প্লাঙ্কটন উৎপন্ন হলে, অর্থাৎ পানির রং বাদামি বা সবুজ হলে পোনা মজুত করতে হবে। পোনা মজুত ও পরিচর্যা। পুকুরে পোনা ছাড়ার সময় ব্যাগের পানির সাথে পুকুরের পানি মিশ্রিত করে পরে ছাড়তে হবে। পোনা ছাড়ার পূর্বে মিথাইলিন ব্লু এর দ্রবণ ব্যাগের পানিতে মিশ্রিত করে পোনা জীবাণুমুক্ত করে নিতে হবে। দিনের মোট খাদ্যকে সমান 4 ভাগে ভাগ করে 4 বার প্রয়োগ করতে হবে। প্রতি শতাংশে 1000টি পোনা মজুত করতে হবে। কই মাছের পোনা ক্ষুধার্ত হলে বড় পোনা ছোট পোনাকে খেয়ে ফেলে, তাই নার্সিংয়ের সময় খেয়াল রাখতে হবে যেন ওরা ক্ষুধার্ত না হয়। পোনার ওজন 20 দিনের মধ্যে 5 গ্রাম হলে কালচার পুকুরে সতর্কতার সাথে স্থানান্তর করতে হবে। পোনা স্থানান্তরের 3 দিন পূর্ব থেকেই পুকুরে চুন প্রয়োগ এবং হররা টেনে পোনা মাছকে পাকা করে নিতে হবে। নার্সারি পুকুরে খাদ্য প্রয়োগ। নার্সিং কাল 1 থেকে 5 দিন হলে 0.2 থেকে 0.95 গ্রাম ওজনের পোনার শরীরের ওজনের 50% হারে নার্সারি দিনে 4 বার প্রয়োগ করতে হবে। নার্সিং কাল 6 থেকে 10 দিন হলে 0.95 থেকে
2 গ্রাম ওজনের পোনার শরীরের ওজনের 35% হারে নার্সারি দিনে 4 বার প্রয়োগ করতে হবে। নার্সিংকাল 11 থেকে 15 দিন হলে 2 থেকে 3 গ্রাম ওজনের পোনার শরীরের ওজনের 22% হারে স্টার্টার 1 দিনে 4 বার প্রয়োগ করতে হবে। নার্সিংকাল 16 থেকে 20 দিন হলে 3 থেকে 5 গ্রাম ওজনের পোনার শরীরের ওজনের 20% হারে স্টার্টার 1 দিনে 4 বার প্রয়োগ করতে হবে। মাছ চাষের বর্ষপঞ্জি। মাছের চাষাবাদের জন্য সাধারণত এই বর্ষপঞ্জি অনুসরণ করা যেতে পারে। ফাল্গুন থেকে চৈত্র, পাড় মেরামত, আগাছা দমন, রাক্ষসে মাছ নির্মূল এবং চুন প্রয়োগ। বৈশাখ থেকে আষাঢ়, সার প্রয়োগ ও পোনা মজুদ। শ্রাবণ থেকে আশ্বিন, সার ও খাবার প্রয়োগ এবং দৈনন্দিন ব্যবস্থাপনা। কার্তিক থেকে অগ্রহায়ণ, সার ও খাবার প্রয়োগ এবং দৈনন্দিন ব্যবস্থাপনা। পৌষ থেকে মাঘ, সার ও খাবার প্রয়োগ, দৈনন্দিন ব্যবস্থাপনা ও মাছ ধরা শুরু। পরবর্তী বছরের ফাল্গুন থেকে চৈত্র, মাছ ধরা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত বা কৃষি বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের জানান এই ঠিকানায়। প্রযোজক প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড, সুফলা বাংলাদেশ, দিগন্ত টেলিভিশন, আলরাজি কমপ্লেক্স, 166 সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা 1000। দর্শক, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময় একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দিগন্তের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।